চলতড়িৎ। তাহলে একাদশ অধ্যায় চলতড়িৎ বা চলবিদ্যুৎ তোমাদের বইতে লেখা আছে চলবিদ্যুৎ। চলতড়িৎ বা চলবিদ্যুৎ কি? যদি কোনো জায়গায় চার্জ উৎপন্ন হয়ে চার্জ মানে ওই স্থানে স্থির হয়ে বসে থাকে, তাহলে যদি চলাচল না করে সেটাকে আমরা বলি স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। আর যদি কোনো একটা জায়গায় চার্জ উৎপন্ন হয়ে সেখান থেকে অন্য আরেকটা বিন্দুতে চার্জ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় বা চলাচল করে, সেটাকেই বলা হয় চলতড়িৎ। কথা কি বুঝতেছো? তাহলে স্থির চার্জের জন্য যেই প্রভাব তৈরি হয় সেটাকে বলা হয় স্থির তড়িৎ, এবং চলতড়িৎ হচ্ছে চার্জের মুভমেন্টের জন্য যেই তড়িৎ বা যেই ক্রিয়া তৈরি হয় সেটা হচ্ছে চলতড়িৎ। এখন চলতড়িতের বিষয়টা কি? চলতড়িতে চার্জের প্রবাহ ঘটবে এবং এই চার্জের প্রবাহকেই বলা হবে বিদ্যুৎ প্রবাহ। চার্জের প্রবাহই হলো বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। তো এখন কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়? আমরা জানি যদি কোনো জায়গায় বিভব পার্থক্য থাকে এবং দুইটি ভিন্ন বিভবের চার্জিত বস্তুকে, এটা মনে করো পজিটিভ চার্জে চার্জিত, এটা নেগেটিভ চার্জে চার্জিত, তাহলে এটা উচ্চ বিভবে আছে, এটা নিম্ন বিভবে আছে, তাহলে এদেরকে যদি আমরা একটা ধাতব তার দিয়ে সংযুক্ত করি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। মূলত কি হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় এবং ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এখন ইলেকট্রন প্রবাহ হয় কেন? কারণ এটার মধ্যে ইলেকট্রন বেশি থাকে, এটার মধ্যে প্রোটন বেশি থাকে। আপেক্ষিকভাবে যে কয়টা ইলেকট্রন এখানে বেশি আছে সেই ইলেকট্রনগুলো এইটায় এসে দুইটা নিউট্রাল অবস্থায় থাকতে চায়। কারণ আমরা সবসময় জানি কোনো একটা বস্তু সবসময় চেষ্টা করে নিউট্রাল অবস্থায় থাকতে, তার মানে তার মধ্যে বিভব রাখতে আসলে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়ে এই জায়গায় যদি ইলেকট্রনগুলো চলে আসে, এই ইলেকট্রনগুলো প্রোটনের সাথে মিশে নিষ্ক্রিয় হয়ে যাবে। এই নিষ্ক্রিয় করার জন্যই আসলে এটা প্রবাহটা ঘটে। এখন তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য নিয়ে আমাদের পড়তে হবে। তড়িৎচালক শক্তি, বলো। যদি এখানে আমাকে কেউ জিজ্ঞেস করে যে ধনাত্মক কেন গেল ঋণাত্মকের দিকে, তাহলে এই রিজন বলবো না যে ঋণাত্মক চার্জে শুধুমাত্র চলাফেরা করতে পারে। ও, এটা একটা প্রশ্ন তুমি যেটা বলছো, যে আমরা কেন, যদি প্রশ্ন করে যে ইলেকট্রন গুলো মুভ করে কেন, প্রোটন মুভ করে না কেন? প্রোটন ইলেকট্রনের তুলনায় অনেক গুণ বেশি ভারী। প্রোটন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? অনেক গুণ বেশি ভারী। তুমি এটা প্রোটনের ভরকে ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করে দেখো, দুইটার ভরই তো আমাদের বইতে দেওয়া আছে, দুইটার ভরকে যদি একে অপরকে দিয়ে ভাগ করো দেখবে অনেক গুণ বেশি ভারী। 1800 গুণ মোস্ট প্রবাবলি, আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারছি না, আমি একটু পরে করে দেখাচ্ছি। তাহলে ইলেকট্রন অনেক হালকা, হালকাটা বেশি মুভ করে, মানে মুভমেন্ট করে, হালকাটা মুভমেন্ট করে, এবং প্রোটন হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে খুব টাইটলি বাউন্ড থাকে, মানে টাইটলি আটকে থাকে, তাহলে ওটা মুভমেন্ট কখনোই করে না। আর ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথে, ইলেকট্রনেরই মুভমেন্টটা ঘটে। কথা কি বুঝছো এবার? আচ্ছা, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য কি? তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। দেখো, তড়িৎচালক শক্তি কি? মনে করো আমাদের একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিতে তড়িৎচালক শক্তি হচ্ছে এই ব্যাটারির মোট যে শক্তি, টোটাল শক্তিটাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তাহলে এই তড়িৎচালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ব্যাটারির ক্ষমতা আছে, মনে করো এই ব্যাটারির টোটাল ভোল্টেজ আছে, তোমাকে লেখা থাকলো যে এটার 5 ভোল্ট বা 6 ভোল্ট, 5 ভোল্টের। এখন মনে করো যে তুমি এইখানে দুইটা রোধ যুক্ত করলা এইভাবে। এখন দেখো এই তড়িৎচালক শক্তিটা এই ব্যাটারির মধ্যেও কিছুটা রোধ থাকে, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, এবং এই অভ্যন্তরীণ রোধ বাদ দিয়ে অভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা ভোল্টেজ এখানে অ্যাবজর্ব হয় বা খরচ হয়,
এরপরে এই রোধটা R1, এই রোধটা R2, এই R1 কিছুটা ভোল্টেজ গ্রহণ করে, এই R2 কিছুটা ভোল্টেজ গ্রহণ করে। তাহলে এই R1 এর দুই প্রান্তে যদি আমরা একটা ভোল্টমিটার যুক্ত করি, তাহলে যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে এই V1, মানে এইটার ভোল্টেজ। R2 এর দুই প্রান্তে যদি আমরা একটা ভোল্টমিটার যুক্ত করি, তাহলে যে ভোল্ট পাবো সেটা হচ্ছে V2। তাহলে এই যে কোনো রোধের বা কোনো সংযোগ তারের যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে বলা হয় বিভব। আর তড়িৎচালক বল হচ্ছে কোনো একটা ব্যাটারির মোট বিভব। মোট বিভব তাহলে কি? এখন মনে রাখতে হবে যে এই যে বিভব, ভেতরের যে বিভব, সেটাকে বলা হবে স্মল ভি, মানে অভ্যন্তরীণ বিভব। অভ্যন্তরীণ বিভব কি? অভ্যন্তরীণ বিভব হচ্ছে, আমরা জানি এটার মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহ হবে, সেটা হচ্ছে আই। এবং ওহমের সূত্র আমাদেরকে বলে V1 equal to I into R1, V2 equal to I into R2, V স্মল ভি, এই যে স্মল ভি হচ্ছে I into স্মল r। এখন এই তড়িৎচালক বল হচ্ছে এই সবগুলো ভোল্টেজের যোগফল। তাহলে ই কি? এই ব্যাটারির টোটাল ভোল্টেজ। এই ব্যাটারির টোটাল ভোল্টেজ কি? এ যতটুকু নিল, এ যতটুকু নিল এবং অভ্যন্তরীণ রোধ যতটুকু ব্যয় করলো, এই টোটাল ভোল্টেজের সমষ্টি কি হবে? V1 প্লাস V2 প্লাস V3 হচ্ছে, বা এই যে স্মল ভি হচ্ছে, এই তিনটার যোগফল হচ্ছে অভ্যন্তরীণ তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল যেটাকে বলবো সেটা হচ্ছে ব্যাটারির মোট বিভব, আর যে কোনো দুটি বিন্দুর বিভব হচ্ছে বিভব পার্থক্য। বুঝতেছো তোমরা? তুমি কি বুঝছো? তাহলে একটা রোধের যে মানে একটা সার্কিটের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্যকে বলা, বিভবের পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য, আর ব্যাটারির টোটাল বিভবকে বলা হয় তড়িৎচালক শক্তি। এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা এখন তড়িৎচালক শক্তি এবং বিভব সম্পর্কে ক্লিয়ার জানতে পারলাম। এখন ইএমএফ, এই ই কে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইএমএফ। তাহলে এটাও তো এক ধরনের ভোল্টেজ, আর আমরা জানি ভোল্টেজের সূত্র W/Q, মনে আছে? তাহলে সংজ্ঞা কি হবে? সংজ্ঞা, তড়িৎচালক শক্তির সংজ্ঞা দিবা, তড়িৎচালক শক্তি, শক্তি বা বল, অনেক জায়গায় বল লেখে, এটা আসলে শক্তি না, বল লেখে। তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, তোমাদের বইতে যেহেতু শক্তি আছে আমি শক্তি লিখতেছি, এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো এখানে ইংলিশে কিন্তু ফোর্স লিখছে, তাই না? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে কোন একটা ব্যাটারি সহ বর্তনীর সম্পূর্ণ ঘুরিয়ে একটা চার্জকে বা 1 কুলম্ব চার্জকে, 1 কুলম্ব পজিটিভ চার্জকে ব্যাটারি সহ বা কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আগের বিন্দুতে, মানে পূর্বের বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তা হচ্ছে কি? তাকে ইএমএফ বা তড়িৎ চালক শক্তি বলে। দেখতে পাচ্ছ না বোধহয়? এই যে তড়িৎচালক শক্তি বলে। তাহলে আমরা কি বুঝলাম? 1 মিনিট, আমাকে কে যেন ফোন দিচ্ছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি বুঝলাম একটু খেয়াল করো, যে তড়িৎচালক শক্তিটা কি? যে যদি কোনো একটা বর্তনী থাকে তোমার, এই মনে করো একটা ব্যাটারি বা একটা কোষ, এটার সাথে তোমাকে একটা রোধ যুক্ত করা আছে, এই জায়গা থেকে মনে করো তুমি কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক চার্জকে প্লাস 1 কুলম্ব চার্জকে এর সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে নিয়ে আসতে,
তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইএমএফ। তার মানে এটা টোটাল শক্তিটা, আমার কথা বুঝতেছো? এই ব্যাটারির টোটাল শক্তি, এটাই হচ্ছে ইএমএফ। এখন বিভব পার্থক্য কি? দেখো, বিভব পার্থক্যের সংজ্ঞা আসবে। বিভব পার্থক্য, বিভব পার্থক্যের সংজ্ঞা আসলে তুমি লিখবা যে বর্তনীর যে কোনো দুটি বিন্দুর, যে কোনো দুটি বিন্দুর মধ্যে, বিন্দুর মধ্যে 1 কুলম্ব চার্জ স্থানান্তর করতে যে কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। কথা বুঝতেছো? তাহলে এখন দেখো, মনে করো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, তাহলে এই দুই বিন্দুর মধ্যে 1 কুলম্ব চার্জকে স্থানান্তর করতে, 1 কুলম্ব পজিটিভ চার্জকে এই জায়গা থেকে এই জায়গায় নিতে যে কাজ করতে হবে তা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে তড়িৎচালক বল হচ্ছে টোটালটার বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য হচ্ছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তুমি কি জিনিসটা নিয়ে এখন কোনো কনফিউশন আছে? সংজ্ঞা আসলে পারবা না? তাহলে দেখো, দুইটারই সূত্র E = W/Q। এই দেখ, এদিকে খেয়াল করো, আমরা জানি একক চার্জকে স্থানান্তর করতে কৃত কাজই হচ্ছে ইএমএফ, কিন্তু এখানে এই জিনিসটা সংজ্ঞা থেকে আমরা জানি যে এটা সম্পূর্ণ বর্তনী, আর ভোল্টেজ পার্থক্যের ক্ষেত্রে ভি হচ্ছে সেটাও W/Q, কিন্তু সেখানে হচ্ছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে, কিন্তু দুটা জিনিস একই এবং দুইজনের একক, হ্যাঁ, ইএমএফ ও বিভব পার্থক্য দুইজনেরই একক কি? দুটিরই একক কি হবে বলো? ভোল্ট, বা তুমি এটাও লিখতে পারো জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব, এই যে W/Q, জুল পার কুলম্ব, একই কথা। কথা কি বুঝছো? তাহলে বিভব পার্থক্য এবং আমরা ইএমএফ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলাম। এর পরের কনসেপ্ট তোমাদের বইতে কি আছে দেখো। এর পরের কনসেপ্ট আছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর সংজ্ঞাটা খেয়াল করো। আমরা যদি প্রবাহর উপরে নির্ভর করে পদার্থকে ভাগ করি তাহলে পদার্থ তিন প্রকার। হ্যাঁ, তড়িৎ প্রবাহের ওপর নির্ভর করে পদার্থ তিন ভাগে ভাগ করা হয়। তাহলে কি কি? এক নাম্বার হচ্ছে পরিবাহী। কথা কি বুঝতেছো? যে খুব ভালো পরিবহন করে, তার মানে তড়িৎ বা চার্জ পরিবহন যে খুব ভালো করে সে হচ্ছে পরিবাহী। এর পরেরটা হচ্ছে অপরিবাহী। আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। এছাড়াও আরেকটা ভাগ আছে, সেটাকে আসলে বলা হয় অতি পরিবাহী, বা এটাকে ইংলিশে বলা হয় সুপার কন্ডাক্টর। হ্যাঁ, সুপার কন্ডাক্টর লিখে দিই আমি, এটা সুপার কন্ডাক্টর। এটার বাংলাটা আমার এক্সাক্ট মনে নেই, অতি পরিবাহী সম্ভবত এটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। সবগুলো আমি একটা একটা করে বুঝাবো, এদিকে খেয়াল করো। যদিও তোমাদের এইটার কনসেপ্টটা তোমাদের বইতে নাই, এটা তুমি বড় ক্লাসে উঠে শিখবা, তারপরে আমি বলে দিলাম যাতে
পরবর্তীতে কোনো জায়গায় পড়লে তোমার কাছে কনফিউশন না আসে। তো এখন আমরা প্রত্যেকটার যদি সংজ্ঞা খেয়াল করি, ধাতুগুলোকে বলা হয় পরিবাহী। ধাতু বা ধাতব পদার্থকে বলা হয় পরিবাহী। তাহলে পরিবাহী কি? পরিবাহীর সংজ্ঞা কি হবে? আমরা যদি নিজের ভাষায় দেই, যে পদার্থ কি খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে খুব পারে, খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে, তাপও পরিবহন করে, অবশ্য পরিবহন করে, তাকে বলা হবে পরিবাহী, তাকে পরিবাহী বলে। তাহলে পরিবাহী কি? ধাতব পদার্থগুলো হচ্ছে ভালো পরিবাহী। উদাহরণ হচ্ছে ধাতব পদার্থ। ধাতব পদার্থ ধাতব পদার্থগুলো পরিবাহী হওয়ার কারণ কি? দেখো, ধাতুর একটা ভালো উদাহরণ হচ্ছে সোডিয়াম। একটা ধাতু। সোডিয়াম কি ধাতু না? তাহলে সোডিয়ামের স্যার এটার ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে তার জন্য। হ্যাঁ, গুড। এই তো মুক্ত ইলেকট্রন থাকার কারণে। তাহলে মুক্ত ইলেকট্রন কিভাবে থাকে? আমরা জানি যে মাঝখানে পজিটিভ থাকে, এরপরে 3টা কক্ষপথ থাকে সোডিয়ামের। প্রথম কক্ষপথে 2টা থাকে, তারপরের কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে, এবং শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, এবং এ খুব নিঃসঙ্গ একাকী অবস্থায় থাকে। এ আসলে এই কক্ষপথে যদি পূর্ণ করতে হয় বা স্টেবল করতে হয়, তাহলে এখানে আরো 7টা যোগ করা দরকার। এখন 7টা যোগ করতে তো কেউ পারবে না। কেউ কি তাকে 7টা দিবে? দিবে না। তাহলে সে কি করবে? সে এখান থেকে চলে যাবে অন্য এমন একটা পদার্থে যেটার মাত্র একটা দরকার, যেমন ক্লোরিন। ক্লোরিনের একটা দরকার। ক্লোরিনের বাইরের কক্ষপথে থাকে 7টা, একটা দরকার হয়, তখন সে ক্লোরিনকে ওই একটা দিয়ে দেয়। এইভাবেই সোডিয়াম ক্লোরাইড গঠন হয়। এটা আমরা কেমিস্ট্রিতে পড়ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যেই দিয়ে দেওয়ার যে প্রবণতা থাকে যাদের, তাদেরকে বলা হয় ধাতু। এবং এই যে যাদের একটা বা দুইটা ইলেকট্রন দিয়ে দেওয়ার প্রবণতা থাকে, তাদের এই ইলেকট্রনটা আসলে তাহলে কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে। বুঝতেছো? এই যে মুক্ত অবস্থায় থাকে, এই কারণে এই ইলেকট্রনটা পরিবহনে খুব হেল্প করতে পারে। এই জন্য এই পদার্থগুলো হচ্ছে পরিবাহী পদার্থ। এখন এরপরেরটা হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ কি? যে পদার্থ যে পদার্থ তড়িৎ মানে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করে না, বা চার্জ, যাদের মুক্ত চার্জ নাই, মুক্ত ইলেকট্রন নাই, তাদেরকে অপরিবাহী বলে। পদার্থ বলে। উদাহরণ হচ্ছে অধাতব পদার্থগুলো। উদাহরণ হচ্ছে অধাতু, রাবার, তারপর প্লাস্টিক। এগুলো আমরা জানি কি? হ্যালো, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে অপরিবাহী হয়ে থাকে। হ্যাঁ, কাঠ, এরা তো এগুলো তো আসলে ধাতু না, ঠিক কিনা? তাহলে এদের মুক্ত ইলেকট্রন থাকে না। এদের বাইরের কক্ষপথে মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এরা পরিবহন করেও না। এর উদাহরণ হচ্ছে প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ। এটা অধাতু। বালি অধাতু, কিন্তু এক বিশেষ বিশেষ ধরনের অধাতু। এদের আবার অর্ধ পরিবাহী বলে। আমরা সেটা এখন পড়ব। অর্ধ পরিবাহী পদার্থ হচ্ছে যারা কি পরিবাহী থেকে কম কিন্তু
অপরিবাহী থেকে বেশি, অপরিবাহী থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করে বা মাঝারি ধরনের বিদ্যুৎ পরিবহন করে, বেশি বিদ্যুৎ পরিবহন করে তাদের অর্ধ পরিবাহী বলে, অর্ধ পরিবাহী বলে। অর্ধপরিবাহী পদার্থগুলো কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে, তারপরে আর্সেনিক আছে, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। তোমাদের বইতে যেহেতু দুইটা উদাহরণ আছে, এই দুইটাই লেখো, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। এরা অর্ধপরিবাহী পদার্থ, তার মানে এরা অপরিবাহী থেকে বেশি কিন্তু পরিবাহী থেকে কম, মানে মাঝামাঝি বিদ্যুৎ পরিবহন করে। এরপরে আমরা শিখতে চাইছিলাম সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী যেটা। হ্যাঁ বলো। এরা স্যার কেন এরকম আচরণ করে? আচ্ছা, এরা এই আচরণ করার কারণ হচ্ছে এদের কক্ষপথে এমন অবস্থায় ইলেকট্রন থাকে যে এরা স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক তাপমাত্রায় বা 0°C তাপমাত্রায় এদের কক্ষপথের যে ইলেকট্রন, এদিকে খেয়াল করো, এই ইলেকট্রন 0°C তাপমাত্রায় কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এদের মধ্যে। আমার কথা কি বুঝতেছো? 0°K, 0° বা পরম শূন্য তাপমাত্রায় এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কিন্তু পরিবেশ কি সবসময় 0°K থাকে বা পরম শূন্য তাপমাত্রায় তো থাকে না। তখন এর তাপমাত্রা একটু বেড়ে গেলেই এই তাপের কারণে এদের ইলেকট্রন কিছুটা মুক্ত হয়ে যায়, এবং এই মুক্ত হয়ে যাওয়ার ঘটনাতে তারা পরিবহন করতে শুরু করে। তার মানে তাদের যত তাপমাত্রা বাড়ানো যাবে তত তাদের পরিবহন বাড়তে থাকবে। আমার কথা কি বুঝতেছো? তো এইটা একটু মনে রাখো, ব্যাপারটা একটু খেয়াল করো। পরিবাহীতে যদি আমরা তাপ দেই তাহলে কি হবে? পরিবাহীতে তাপ দিলে তার পরিবহন ক্ষমতা কমে যাবে। কারণ কি? পরিবাহীতে আমরা যদি তাপ দেই তখন সেই তাপ দিয়ে তাদের ইলেকট্রনগুলো সেই তাপ পরিবহনে ব্যস্ত হয়ে যাবে। তাপ পরিবহনে কি হবে? ব্যস্ত হয়ে যাবে। তার মানে এই ইলেকট্রনটা যেটা বিদ্যুৎ পরিবহন করার কথা ছিল সেটা তখন তাপ পরিবহন করবে। তাহলে এই তাপ পরিবহনে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে সে কি বিদ্যুৎ পরিবহন কমায় দেবে। তাহলে আমরা বুঝতেছি যে মুক্ত ইলেকট্রন তাপ ও বিদ্যুৎ দুটোই পরিবহন করে। তাহলে যখন আমরা এটাকে তাপ দিব তখন এই মুক্ত ইলেকট্রনগুলো কি হবে? তাপ পরিবহনে ব্যস্ত হয়ে যাবে, বিদ্যুৎ কম পরিবহন করবে, এক নাম্বার কথা। এবং আরো কারণ আছে, সেগুলো আমরা পরে চিন্তা করব। কারণ একটা পদার্থের মধ্যে অনেকগুলো পরমাণু থাকে, তখন এই যখন কাঁপতে শুরু করে তখন ওই পরমাণুদের সাথে এই ইলেকট্রনের বেশি ধাক্কা লাগে, তখন এই পথে এটা বাধা বেশি পায় এবং পরিবহন ক্ষমতা কমে যায়। অপরিবাহী পদার্থে যদি আমরা তাপ দেই সে কি করবে? তখন কিছুটা পরিবহন শুরু করে দেয়, কারণ তার তো মুক্ত ইলেকট্রন নাই, কিন্তু তাপ দিলে সেই যেগুলো টাইটলি বাউন্ড ইলেকট্রন ছিল, আটকানো ইলেকট্রন ছিল, সেগুলো তখন মুক্ত হয়ে যাবে। আমার কথা বুঝতেছো? এবং অর্ধপরিবাহীতে যেহেতু একটু তাপ পাইলেই সে পরিবহন শুরু করে, তাতে যদি তুমি আরো বেশি তাপ দাও সে টোটালি পরিবাহীর মতো আচরণ শুরু করে দিতে পারে। তার মানে তার মধ্য থেকে ইলেকট্রন মুক্ত হবে এবং তারা তখন বিদ্যুৎ পরিবহনে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতেছো? এখন তো তোমাদের আমি বলি, তোমাদের যেটা মানে তোমাদের বইতে নাই সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে অতি পরিবাহী। সেটা কি? তার আগে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, সিলিকন জেল কি খাওয়া যায়? কেন সিলিকন জেল খাবা কেন? না, সিলিকন জেল মানে স্যার এমনি ওটা যদি কখনো কেউ ভুলবশত খেয়ে ফেলে তার কি মৃত্যু হবে? আমি এক্সাক্ট জানি না এটা বিষাক্ত কিনা, বোধহয় বিষাক্ত না। যেহেতু মানুষ শরীরে এটাকে পুশ করে তাহলে এটা আসলে বিষাক্ত না। হ্যাঁ, সিলিকন জেল খেয়ে ফেললে হয়তোবা এটা হজম হবে না, পরবর্তীতে কোনোভাবে এটা বের হয়ে যাবে শরীর থেকে। তারপরে এই ধরনের উদ্ভট প্রশ্ন কেন? এটা তুমি কি কখনো ভুল করে খেয়ে ফেলছিলে নাকি? না স্যার, এমনি স্যার দেখেছি সিলিকন জেল হচ্ছে স্যার, এই তো লেখা ছিল ডু নট ইট, তার জন্য।
আচ্ছা, ঠিক আছে, ওটা না খাওয়াই ভালো। হ্যাঁ, সিলিকন জেল তুমি বোধহয় যে যেগুলো যে ময়েশ্চার অ্যাবজর্ব করে সেটার কথা বলতেছো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা অতি পরিবাহীর ব্যাপারটা একটু বুঝে নিই, যদিও এটা তোমার টপিকসে নাই। অতি পরিবাহী, অতি পরিবাহী কি, দেখো তুমি যত ভালো পরিবাহী নাও, মনে করো এই যে এটা একটা কপারের তার, এই কপারের তারটারও কি থাকবে, কিছুটা রোদের মধ্যে থাকবে, কিছুটা বাধা এর মধ্যে থাকবে। কিন্তু কিছু বিশেষ ধরনের অবস্থায় কিছু বিশেষ পদার্থ এমন আচরণ করে তার মধ্যে রোধ শূন্য হয়ে যায়, যার কি রোধ শূন্য। রোধ শূন্য হলে কি সমস্যা, দেখো রোধ যখন শূন্য হয়ে যায়, রোধ যদি শূন্য হয় মানে আর হচ্ছে শূন্য, তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর, আমরা এটা জানি না ওহমের সূত্র থেকে। তাহলে আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। কথা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। তাহলে ভি যদি যাই হোক না কেন, আর এর মান যদি শূন্য হয়, অতএব আই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, দেখো তো ভি বাই শূন্য, তার মানে অসীম হয়ে যায়। তার মানে যেই পদার্থের রোধ শূন্য, তার মধ্যে যদি তুমি 1 ভোল্ট বিভব পার্থক্য দাও, তাতেও কি হবে, অসীম পরিমাণ বিদ্যুৎ পরিবহন হবে। তার মানে অসীম অ্যাম্পিয়ার বিদ্যুৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এই জন্য এটাকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। আমার কথা কি বুঝতেছো? তাহলে তো স্যার এটাই ইউজ করে ভালো না? না, এটা অনেক দামি এবং এটা আসলে উচ্চ তাপমাত্রায় কাজ করে না, বিশেষ তাপমাত্রায়, মানে এটাকে তাপমাত্রা কমাইতে হয়। তাহলে এটা ব্যয়বহুল না। তুমি একটা তারকে যদি একেবারে ঠান্ডা করতে চাও, সবসময় ঠান্ডা করতে হলে ওটার সাথে তো এয়ার কুলার লাগাইতে হবে, এবং এয়ার কুলার যে তাপমাত্রায় নিতে পারে তা না, মাইনাস, অনেক বেশি মাইনাস ডিগ্রি তাপমাত্রায় নিতে হয়। তো এটা নিয়ে গবেষণা চলতেছে, যদি এটাকে অল্প খরচে তৈরি করা যায় তাহলে এটাই ব্যবহার করা ভালো। এবং যদি কখনো অতি পরিবাহী অ্যাভেলেবেল হয়ে যায়, মানে রুম টেম্পারেচারে যদি অতি পরিবাহী কেউ আবিষ্কার করে ফেলে, সে অবশ্যই নোবেল প্রাইজ পাবে। এবং সেটা কি করবে, তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা একটা মানে ইলেকট্রনিক্স, যেই আমরা যেই মানে যুগে বাস করতেছি, এই যুগটার একটা নতুন যুগ তৈরি হবে। দেখো তোমাকে বোধহয় আমি পড়াইছিলাম যে এই যে ভ্যাকিউম টিউব ছিল হচ্ছে আগের যুগের আহ, মানে ডায়োড বা ওই যে মানে ট্রানজিস্টর হিসেবে কাজ করতো কি ভ্যাকিউম টিউব, তাই না? হ্যাঁ স্যার। তো এই ভ্যাকিউম টিউব দিয়ে যখন কম্পিউটার বানাইতো তখন কত বড় বড় আকারের হইতো। সেটা যখন এই যে পিএন জাংশন বা সেমিকন্ডাক্টর দিয়ে যেটা তৈরি করে সেটা যখন হয়ে গেল, তখন সেটা কি হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। তাহলে দেখো এই যে তোমার যেই ক্যালকুলেটর তোমার হাতে আছে, সেটা কয়েক হাজার গুণ বা কয়েক লক্ষ গুণ পাওয়ারফুল ওই প্রথম যুগের যেই একটা বিল্ডিং এর সমান যেই কম্পিউটার ছিল তার থেকে কয়েক লক্ষ গুণ পাওয়ারফুল। কেন? জাস্ট হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরির কারণে। যদি কখনো অতি পরিবাহী আবিষ্কার হয়ে যায়, তখন তোমার কম্পিউটারের গতি এত বেড়ে যাবে যে তুমি তখন এই যে বর্তমানে আমরা যে কম্পিউটারে ব্যবহার করে অভ্যস্ত, সেই কম্পিউটার তোমার কাছে মনে হবে একদম স্লো। কেন এটা জানো? না স্যার। কারণ কম্পিউটার তখন মানে মনে করো তুমি যদি আগে প্রথম যুগের যে কম্পিউটার গুলো, মনে করো আমরা যে কম্পিউটার গুলো দেখছি যে পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, এই কম্পিউটার ব্যবহার করলে তোমার কাছে মনে হবে যে এটা চলতেছেই না, একেবারে স্লো, বাফার করে, একটা ফাইল খুলতে গেলে অনেক সময় নেয়। কিন্তু এখন দেখো ক্লিক করার সাথে সাথে খুলে যাচ্ছে, কোর i7, কোর i5 এগুলো যখন চালাই আমরা। তো তোমার নেক্সট জেনারেশন যদি অতি পরিবাহী দিয়ে তৈরি করা কম্পিউটার ব্যবহার করে, সেটা ক্লিক করা মাত্রই খুলে যাবে এবং এত স্পিড হবে, কারণ তার মধ্যে কোনো বাধা থাকবে না। কথা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। এবং সেটা অত্যাধিক দ্রুত হয়ে যাবে কম্পিউটারের গতি। তো তখন তোমার নেক্সট জেনারেশনের লোকজন বলবে, এই তোমরা কি কম্পিউটার চালাইছো, এটা চাপ দিলে এত সময় লাগে, এক ক্লিক করলে কয়েক সেকেন্ড পরে ওপেন হয়, এটা কি হইলো? তো ব্যাপারটা হচ্ছে যে তো সুপার কন্ডাক্টর আবিষ্কার হলে পুরো ইলেকট্রনিক্স ডিভাইসের মানে এত উন্নতি হবে বা এত ফাস্ট হবে যে সেটা অকল্পনীয় গতি হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী তিনটা জিনিস শিখলাম। এরপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে বিদ্যুতের দিক। এটা নিয়ে আমাদের একটু বোঝার জিনিস আছে যে বিদ্যুতের দিকটা কি। দেখো আমরা সব সময় বলি যে বিদ্যুৎ কি করে, বিদ্যুৎ যদি একটা পজিটিভলি চার্জড বস্তু থাকে আর যদি একটা নেগেটিভলি চার্জড বস্তু থাকে, দুইটা বস্তু যদি
কানেক্ট করি আমরা ধাতব পদার্থ দিয়ে, এটা নেগেটিভলি চার্জড, এটা পজিটিভলি চার্জড, একে যদি আমরা একটা ধাতব পদার্থ দিয়ে সংযোগ করি বা ধাতুর তার দিয়ে সংযোগ করি, তাহলে আমরা বলি যে বিদ্যুৎ প্রবাহ ঘটে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, বিদ্যুৎ প্রবাহ ঘটে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইলেকট্রন প্রবাহ ঘটে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে আমরা কেন এটা চিন্তা করি সেটা একটু বুঝাই। আমি এটা এর আগে একবার তোমাকে বলছিলাম যে পজিটিভ নেগেটিভ তো কারো গায়ে লেখা নাই, ইলেকট্রনের গায়েও না, প্রোটনের গায়েও না। প্রথম দিকের বিজ্ঞানীরা চিন্তা করতো যে বিদ্যুৎ হচ্ছে লিকুইড পদার্থ, এবং লিকুইড পদার্থের কারণে সে কি করে, যেইটাতে উঁচু থেকে নিচের দিকে যায়। উঁচু থেকে নিচুর দিকে যায়, তাহলে উঁচু যে জায়গায় বা চাপ যে জায়গায় বেশি, লিকুইড পদার্থের চাপ যেদিকে বেশি সেটাকে আমরা পজিটিভ চার্জ বলতাম, পজিটিভ বলা হইতো, আর যেটাতে চাপ কম সেটাকে নেগেটিভ বলা হইতো, কারণ বেশি মানে পজিটিভ, কম মানে নেগেটিভ। তো পরবর্তীতে ইলেকট্রন আবিষ্কারের পরে দেখা গেল যে যেটাকে আগে আমরা কম ধরতাম সেটাই আসলে নেগেটিভ, এবং সেটাই ইলেকট্রন সেখান থেকে এদিকে যায়। এবং সেই প্রথম যুগের বিজ্ঞানীদের সম্মানার্থে এখনো আমরা চিন্তা করি না, পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহ হয়। এখন পজিটিভ তো প্রবাহিত হয় না, তাহলে আমরা কিভাবে এটাকে চিন্তা করি, সেটা হচ্ছে মনে করো আমাদের এই জায়গায় একটা তার আছে, এইখানে আমরা একটা পজিটিভলি চার্জ বস্তুর সাথে এটাকে যুক্ত করছি, আর এই পাশে একটা নেগেটিভলি চার্জ বস্তুর সাথে সেটাকে যুক্ত করা হয়েছে। এখন এই পদার্থের মধ্যে তো পরমাণু থাকবে, তাই না? এই পদার্থের মধ্যে কি থাকবে, পরমাণু আছে না? এর কেন্দ্রে কি আছে, এর কেন্দ্রে আছে প্রোটন। তাহলে প্রোটন বা পজিটিভ চার্জ কেন্দ্রে আছে, আর বাইরের কক্ষপথে আছে কি, ইলেকট্রন। তো আমরা একেবারে সিম্পল চিত্র আঁকতেছি, যদিও এটার অনেকগুলো কক্ষপথ আছে, আমি একটা কক্ষপথ দিয়ে তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা স্যার ওই করতেছি। তো হয় হচ্ছে এখান থেকে এই পরমাণুতে একটা ইলেকট্রন যায়, হ্যাঁ, আবার এখানে যেটা থাকে এক্সট্রা এটা এটা চলে এখানে চলে যায়, যায়। নিচে চলে যায়। হ্যাঁ, এটা বুঝাইছিলাম না তোমাকে আমি এর আগে? আচ্ছা আচ্ছা, এই যে যে জাম্প করে করে এদিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো মুভ করতেছে, কিন্তু আমরা কিন্তু চিন্তা করতে পারি যখন এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে, এখানে ইলেকট্রন ফাঁকা হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে একটা প্রোটন এখানে চলে আসছে। তার মানে তুমি আপেক্ষিকভাবে চিন্তা করতে পারো যে একটা প্রোটনের গতি এদিকে সংঘটিত হচ্ছে, বা প্রোটনের একটা প্রবাহ এদিকে সংঘটিত হচ্ছে, এবং এইটাকেই বলা হয় আই, এটাকে বলা হয় ই। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে যদি আমরা ট্রেনে ভ্রমণ করি, তখন দেখা যাবে যে ট্রেনের জানলা দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে বাইরের গাছগুলোকে মনে হবে যে আমরা যেদিকে যাচ্ছি তার উল্টা দিকে যাচ্ছে, আসলে তো গাছগুলো মুভ করছে না। তাহলে এটা আপেক্ষিকভাবে আমাদের চোখে মনে হয় যে আমরা যেদিকে যাচ্ছি গাছগুলো তার অপোজিটে যাচ্ছে। সেই ঠিক একইভাবে আমরা চিন্তা করতে পারি ইলেকট্রন যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে প্রোটন এদিকে একটা প্রবাহ ঘটছে, এইভাবে চিন্তা করা হয়। এবং বিদ্যুৎ প্রবাহ হচ্ছে একক সময়ে চার্জের প্রবাহ। তার মানে আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, একক সময়ে যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা যে কোনো তারের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে সেটাকেই বলা হয় কি, বিদ্যুৎ প্রবাহ। এর একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, যেটাকে বিজ্ঞানী অ্যাম্পেয়ারের নামে নামকরণ করা হয়েছে, 1 অ্যাম্পেয়ার। কথা কি বুঝছো? আচ্ছা ওকে, এরপরে আমরা বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। আমি বলছিলাম যে আমরা যদি চিন্তা করি যে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কি, একটু আগে আমরা দেখলাম যে I ইকুয়াল টু কিউ বাই টি। এখন আমরা যদি একটা সমতল প্লেটের উপরে একটা চার্জকে রাখি, একটা বস্তুকে রাখি, সেই বস্তুটা কি মুভ করবে? মনে করো আমি একটা কলমকে এই যে এখানে রাখছি, এটা কি মুভ করবে এখান থেকে? কারণ এখানে কি নাই, বিভব পার্থক্য নাই, মহাকর্ষ বিভবের কোনো পার্থক্য নাই। এই টেবিলের উপরে সব বিন্দুতেই যেহেতু সমতল, সব বিন্দুর মহাকর্ষ বিভবের পরিমাণ সমান। এখন আমি যদি এই এই জায়গায় আমি এরকম একটা সারফেস নেই, এবং সেই সারফেসের উপরে একটা গোল বস্তুকে রাখি, সেটা কি করবে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় চলে আসবে, কারণ এই জায়গায় বিভব শক্তি বেশি। উঁচু জায়গা মানে কি, mgh বেশি, এটা হচ্ছে অভিকর্ষ বিভব বেশি, আর এই বিন্দুর অভিকর্ষ বিভব কম, তাহলে এই বস্তুটা এদিকে দৌড় দিবে। তো সেম ভাবে বিদ্যুতের ক্ষেত্রেও সেটা হয়, যেখানে উচ্চ বিভব থাকে, উঁচু বিভবের বিদ্যুতের উঁচু ভোল্টেজ থাকে, সেখান থেকে নিচু ভোল্টেজের দিকে সে দৌড় দেয়। আমার কথা কি বুঝতেছো? আচ্ছা এবং দেখো তুমি যদি এইটার থেকে আরেকটু উঁচু আরেকটা সারফেস নাও, সেটাতে যদি একটা বলকে ছাড়ো, সেটা কি করবে, দ্রুত আসবে, এটার থেকে এটা কি করবে, দ্রুত পড়বে না?
হ্যাঁ স্যার। তাহলে দ্রুত পড়া মানে কি? টি কম। দেখো আমরা কি বলতে পারি, যেখানে বিভব পার্থক্য বেশি হয় সেখানে কি হবে? টি কম লাগবে। কিউ বাই টি তে যদি টি কম লাগে তাহলে আই কি হবে? বাড়বে। তাহলে আমরা বুঝতেছি যে বিভব যত বাড়বে টি তত কমবে, তার মানে আই তত বাড়বে। বুঝতেছো? এটা কিন্তু আমি মহাকর্ষ বিভবের সাথে তুলনা করে বুঝাচ্ছি। তাহলে মহাকর্ষ বিভব যেভাবে আচরণ করে ঠিক একইভাবে আচরণ করে তড়িৎ বিভব। তাহলে আমরা ওহমের সূত্র থেকে লিখতে পারি ভি আই ইজ প্রপোর্শনাল টু ভি, আই ইজ প্রপোর্শনাল টু ভি বা ডেল ভি। তার মানে বিভব পার্থক্যের সমানুপাতিক হচ্ছে তড়িৎ প্রবাহ। এটাকে সমান করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, জি ইন্টু ভি, এবং জি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/r। জি ইকুয়াল টু কি? 1/r। 1/r। এখান থেকে আমরা লিখি I ইকুয়াল টু 1/r ইন্টু ভি। অতএব আমরা লিখি যে ভি ইকুয়াল টু IR। সবাই কি বুঝতেছো? তুমি কি বুঝছো ব্যাপারটা? ওকে, তাহলে এইটাই হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র কি ক্লিয়ার এখন? ওকে, তাহলে ওহমের সূত্র যদি আমাদের ক্লিয়ার হয়, এইখানে তুমি ওহমের সূত্রটা ওরা যেভাবে বুঝাইছে ওইভাবে তুমি একটু পড়বা, দেখবা যে একই কথা একটু ভিন্নভাবে বুঝাইছে। এরপরে হচ্ছে রোধ। রোধের কিছু সূত্র আমরা এখন পড়ব। আচ্ছা, এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের রোধ। রোধ কি? রোধ কাকে বলে? কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় যে বাধা লাভ করে তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়। আচ্ছা, রোধ হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় প্রবাহের যে বাধা তাকে ওই পরিবাহীর রোধ বলে। কি বলে? রোধ বলে। রোধ। কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ হওয়ার সময় তড়িৎ যে বাধা পায় সেটাকেই তার রোধ বলে। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এখন রোধের সূত্র হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা বিজ্ঞানী ওহমের নামে নামকরণ। এর একক হচ্ছে ওহম। এবার আমরা রোধের সূত্র পড়ব। রোধের সূত্রাবলী। রোধের তিনটা সূত্র আছে। রোধের সূত্র কয়টা? তিনটা। কোন নির্দিষ্ট, এক নাম্বার সূত্র হচ্ছে কোন নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট প্রস্থচ্ছেদ পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যের সমানুপাতিক কি বোঝাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তোমার কাছে দুইটা তার আছে, দুইটা তারই তুমি তামা দিয়ে তৈরি তার, দুইটা তারই কি তামার তৈরি। তো এখন মনে করো এই দুইটারই মোটা বা প্রস্থচ্ছেদ বলতে কি দুইজনই কতটুকু মোটা। দেখো
এই দুইজনেরই মোটা কিন্তু সেম, দেখছো? তার দুইটা Yes, sir. একই পরিমাণ মোটা। এই যে এই এরিয়াটাকে বলা হয় প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। তাহলে দুইজনেরই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল সমান, তার মানে সেম মোটা তার। তাহলে এইটার রোধ বেশি হবে, এটার রোধ কম হবে, কারণ এটার লেন্থ বেশি, এটার লেন্থ কম। কথা কি বুঝতেছো? Yes, sir. স্যার এটাও ওই আগের চিত্রটা বুঝিয়েছিল। আচ্ছা, তাহলে রোধ ইজ প্রপোর্শনাল টু এল, বোঝা যাচ্ছে? Yes, sir. তাহলে এক এক করে সূত্রগুলো লিখে ফেলো। 2 নাম্বার সূত্র, কোন পরিবাহীর কোন নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্যের নির্দিষ্ট দৈর্ঘ্যের রোধ, পরিবাহীর রোধ আর কি, রোধ ওই পদার্থের বা ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি দেখো, এখানে মনে করো দুইটা তার, এই যে একটা তার এবং সেম লেন্থের আরেকটা তার, কিন্তু এইটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বেশি, তাহলে এটার রোধ কি হবে বলো তো? এটার রোধ বেশি। এটার রোধ কম হবে। বাধা, মোটা তারে বাধা কম হয় না? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পাইপ দিয়ে চিন্তা করো যে এই পাইপটার মধ্যে দিয়ে পানি যাওয়ার সময় যে বাধা পাবে, এটার মধ্যে দিয়ে কি সেই বাধা পাবে না কম পাবে? স্যার কম পাবে, তার জন্য বেশি তাড়াতাড়ি পড়ে যাবে পানি। হ্যাঁ, এইটার মধ্যে দিয়ে বাধা কম পাবে, এটার মধ্যে দিয়ে বাধা বেশি পাবে, তার মানে রোধ বেশি। তাহলে রোধের সূত্র কি? আর ইজ প্রপোর্শনাল টু 1/a। এই দুইটাই আসলে রোধের সূত্র। রোধের সূত্র তাহলে এই যে এই দুইটা রোধের সূত্র আসলে দুইটা, আমি ভুল বলছিলাম তিনটা। তাহলে রোধের দুইটা সূত্র দেখো, তাহলে লেন্থ বেশি হলে কি হয়, এই লেন্থের ভিতর দিয়ে পানি যাইতে, মনে করো পানি দিয়ে যদি চিন্তা করো, পানির পাইপ, তাহলে এইটার ভিতর দিয়ে যখন পানি যাবে তখন এই এত খানিকটা যাইতে বেশি বাধা পাবে, অল্প জায়গা যাইতে বেশি কম বাধা পাবে। তাহলে লেন্থ বাড়লে, বেশি দৈর্ঘ্য বাড়লে পানির বাধা বাড়ে, তাহলে বিদ্যুতেরও বাধা বাড়ে। এই ক্ষেত্রে এই মোটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় বাধা কম, চিকন তারের ভেতর দিয়ে যাওয়ার সময় বাধা বেশি, এইভাবে চিন্তা করলেই হয়ে যাচ্ছে। এখন চিন্তা করো, আমরা যদি এইভাবে একটু চিন্তা করি, দুইটাকে যদি একসাথে লেখা হয়, আমরা দুইটা সূত্র পাইলাম, আর ইজ প্রপোর্শনাল টু এল, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে এই দুইটাকে কম্বাইন করলে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ লেখা যায় না, দুইটাকে একসাথে লিখলে? হ্যাঁ স্যার। যদি এইটা লিখি আমরা, তাহলে এইবার আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করব, এবং সেই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে রো এল বাই এ, এবং এই রো কে বলা হবে সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক যেহেতু এটা রোধের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, এটাকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়? রোধাঙ্ক। রোধাঙ্ক। এই তো, রো কে তাহলে কি বলা হবে? আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। আপেক্ষিক রোধও বলে এটাকে, তাহলে তুমি এটাকে বলতে পারো আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। তাহলে রো ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক তার রোধ। ঘনত্ব রোধে প্রকাশ করতে। হ্যাঁ, এখন এক এক জায়গায় এক একটা জিনিস, একই জিনিস ভিন্ন, মানে একই চিহ্ন দিয়ে ভিন্ন ভিন্ন জিনিস প্রকাশ করে। যেমন গতির অধ্যায়ে ভি দিয়ে ভেলোসিটি বা বেগ প্রকাশ করছো, কিন্তু তড়িতের অধ্যায়ে ভি দিয়ে কি প্রকাশ করছো? ভোল্টেজ। হ্যাঁ স্যার। তো এটা যদি সমস্যা না হয়, এটাও কোনো সমস্যা না। কথা কি বুঝছো? তার মানে হ্যাঁ বিদ্যুতের অধ্যায় হচ্ছে আপেক্ষিক রোধ, রো। এইবার খেয়াল করো, তাহলে আপেক্ষিক রোধ কেন বলছি এটাকে? রো ইকুয়াল টু কি দেখো, তাহলে রো ইকুয়াল টু আর এ বাই এল, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার, আসি।
আর এ বাই এল হয় না এটা তাহলে রো? হ্যাঁ স্যার হয়। এইটাই, তাহলে আমরা বলতে পারছি স্যার তো গুরুত্ব দিলাম। হ্যাঁ। তাহলে এখানে রোর সংজ্ঞাটা কি সেটা একটু খেয়াল করো। বলতে হবে যে একক ক্ষেত্রফল বিশিষ্ট একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ও একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ও একক দৈর্ঘ্যের কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর পদার্থের আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ বলে। কেন বলে একটু খেয়াল করো। দেখো আমি যদি রো ইকুয়াল টু এর মান 1 বসাই এবং এল এর মান 1 বসাই তাহলে কি হয়ে যাচ্ছে? রো হয়ে যাচ্ছে না? ইকুয়াল টু আর। তাহলে দেখো একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের যে রোধ সেটাকেই বলা হয় রোধাঙ্ক। এর সাথে আরেকটা কনসেপ্ট আজকে আমরা এটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্ব। তাহলে এই রোধাঙ্কের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। রোধাঙ্কের বা আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে কি বলে? পরিবাহকত্ব বলে। পরিবাহকত্ব বলে। তাহলে সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? সেটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 বাই রো, কথা কি বুঝতেছো? তো সিগমা লেখা কিভাবে? সিগমাটা এই যে এরকম এইভাবে লিখলেই হবে। এটা কিভাবে বলবো? স্যার এটা কি গ্রিক ওয়ার্ড? হ্যাঁ, এটা গ্রিক ওয়ার্ড। এই যে আমি যেভাবে লিখলাম এইভাবে লিখলেই হবে। উল্টা ভাবে এইভাবে লিখবা। উল্টা কি বলে এটাকে? এরকম কোনো লেটার তো আসলে নাই। রো এবং সিগমা দুইটাই গ্রিক ওয়ার্ড। এখন এই দিকে খেয়াল করো যে তাহলে আমরা এই যে দুইটা সূত্র পাইলাম, এইটার দেখো তাহলে কি বললাম আমি? আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। তাহলে রোধের বিপরীত রাশিকে কি বলে? পরিবাহিতা বলে। রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা। পরিবাহকত্ব আর একটা হচ্ছে পরিবাহিতা। এটা হচ্ছে জি দিয়ে প্রকাশ করা হয়। আমরা একটু আগেই শিখছি ওহমের সূত্রে 1 বাই আর। রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে, সেটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই পর্যন্ত তোমার আজকের পড়া। আজকের এইটুকু ভালো করে পড়বা, আগামী ক্লাসে আমরা বাকিটুকু শেষ করে ফেলবো। এবং আজকে যেভাবে পড়াইলাম এইভাবে নোট করে পড়ে ফেলবা, ইনশাল্লাহ এরপরে তোমার আর এর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এবং এখানে দেখো আপেক্ষিক রোধের একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলটা পড়ে ফেলবা।